ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরাগান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিত্তান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোন টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল, এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে 66 কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের বুক বুকে ছিল, তারাও এখন সুর পাল্টাচ্ছে। কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে, তখন সরকারের অস্বস্তি তো গোপন করতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা, সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাফ জানিয়ে দিয়েছে, দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভিতর থেকে। এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল, সেই সিভিল সোসাইটির সদস্যরা এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে। অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইঁদুর লাফিয়ে পড়ে, সেই ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না, অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় এড়ানোর চেষ্টা, এটা কিসের ইঙ্গিত? অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি, তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন, অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমুক বাণী, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন, গায়ে কাদা লাগবেই। আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত। বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার কথাগুলো আরো তীক্ষ্ণ। তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে। তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল, সরকার তা হারিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি, কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন, তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। তিনি যখন বলেন ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি। রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা। বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপি